আমরা শুরু করব নিউটনের গতিসূত্র। বুঝেছো, নিউটনস ল অফ মোশন বা এনএলএম যা বলতে পারো। তো নিউটনের গতিসূত্র সম্বন্ধে তোমাদের আইডিয়া হচ্ছে ক্লাস 7 থেকে তোমরা শিখে এসছো। তো আমরা যা শিখবো নিউটনের গতিসূত্র, তো এই অধ্যায়ের মূল যে বিষয়বস্তু দুটো জিনিস, একটা হচ্ছে ফোর্স আর একটা হচ্ছে মোশন। কি বলো? ফোর্স আর মোশন, বল আর দেখবে ফোর্স আর হচ্ছে বলো ভর, বল আর ভর, এই দুটো বিষয় বেশি হচ্ছে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের দুটো বিষয়। যে বলের প্রভাবে কোনো বস্তুর ভরের উপর গতির প্রভাব কীরকম হয় বল প্রয়োগ করলে, বুঝতে পারলে, বা এই বল প্রয়োগের ফলে বস্তুর অবস্থান, গতি, বেগ এদের কী পরিবর্তন হয়, তাহলে এই অধ্যায়ে এটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। এখানে আমরা এগুলোই শিখবো। তো নিউটনের যে গতিসূত্রগুলো তোমরা শিখে এসছো, নিউটনের যে গতিসূত্র বলো ফার্স্ট ল, সেটাকে আমরা কী বলি বলো? জারডের সূত্র যেটাকে বলি। প্রথম গতিসূত্রটা আমরা কী বলি বলো? যে কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, আর গতিশীল বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকে, তাই তো? তো নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা বলি জারডের সূত্র, বা এই সূত্র থেকে আমরা আর কি পাই? যে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে, অর্থাৎ যদি সে স্থির অবস্থায় থাকে তাকে গতিশীল করতে গেলে বা গতিশীল করার চেষ্টা করতে গেলে, তো বাইরে থেকে কিছু একটা প্রয়োগ করতে হয়, যেটাকে আমরা কি বলি বলো? বল। যেটাকে আমরা কি বলি? বল। কারণ প্রথম গতিসূত্র থেকে তাই আমরা ফোর্সের কনসেপ্টটা পাই, তাই তো, বলের ধারণা পাই। বল কাকে বলবো? যে বাইরে থেকে যা কিছু প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির করা হয় বা স্থির করার চেষ্টা করা হয়, তাকে বলা হবে বল। আর সেকেন্ড ল, তো এগুলো তো আমাদের এখানে মূল বিষয়বস্তু নয়, মানে মূল বিষয়বস্তু নয় মানে এগুলো শিখতে হবে, তবে এই জিনিসগুলো পরিণাম পরীক্ষায় তবে জানতে হবে, তোমার সূত্রগুলোকে অবশ্যই জানতে হবে। নিউটন দ্বিতীয় গতিসূত্র কি বলো? যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়, এবং বল যেদিকে ক্রিয়া করে সেদিকে ভরবেগের পরিবর্তন হয়। অর্থাৎ তুমি দ্বিতীয় গতিসূত্র থেকে দুটো জিনিস জানতে পারবে, যে বলের মান এবং বলের ডিরেকশন সম্বন্ধে বলা আছে, যে বলের মান কত হবে এবং কোন দিকে বলটা কাজ করবে, তাই তো, বলের দিক কোন দিকে হওয়া উচিত। তো আমরা যে অধ্যায়টা শিখছি, তাহলে কি অধ্যায় শিখছি বলো? নিউটনের গতিসূত্র অধ্যায়। তো এই যে নিউটনের সূত্র যেখানে আমরা প্রয়োগ করতে পারবো, তাকে আমরা বলবো নিউটনের সূত্রকে প্রয়োগ করা হবে যখন, সেটাকে বলবো নিউটনিয়ান মেকানিক্স। সেটা কি বলো? নিউটনিয়ান মেকানিক্স। তো নিউটনিয়ান মেকানিক্স কখন অ্যাপ্লিকেবল? নিউটনের সূত্রগুলো সমস্ত জড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। জড়ত্বীয় নির্দেশতন্ত্র তাহলে কীরকম জিনিস? নির্দেশতন্ত্র তোমরা প্রথম অধ্যায়ে একমাত্রিক গতি অধ্যায়ে শিখেছ, যে নির্দেশতন্ত্র মানে কি? যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান নির্দেশ করা হয়। এবারে দেখো, সেই নির্দেশতন্ত্র যদি স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে, মাথায় রাখো, সেই নির্দেশতন্ত্র যদি স্থির থাকে বা সমবেগে গতিশীল থাকে, তাহলে সেটাকে বলা হবে কি বলো? কি বলা হবে? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। যেমন ধরো এটা আমার একটা বাস, এই বাসে একজন ব্যক্তি আছে, হ্যাঁ, তো বাসটা যাচ্ছে 10 মিটার পার সেকেন্ডে, আর এইখানে আর একজন ব্যক্তি স্থির হয়ে আছে, সে দাঁড়িয়ে আছে, তাহলে বাসটা কি যাচ্ছে? সমবেগে যাচ্ছে। বাসটা কিসে যাচ্ছে? সমবেগে। তাহলে এই যে ব্যক্তি, এর যে অবস্থান বুঝতে পারবে, এর গতি, তাহলে এর সাপেক্ষে যখন এর গতি বলবো বা এর সাপেক্ষে যখন এর গতি বলবো, এটা আমার জড়ত্বীয় নির্দেশতন্ত্র। কারণ কি? এই বেগটা সমবেগ, আবার এ স্থির আছে। কিন্তু ধরো এ যদি ত্বরণ নিয়ে যেত, এটা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে সে যদি একে দেখতো, তাহলে এর গতি বিবেচনা করতে গেলে আমরা বলা সেটা হচ্ছে অজড়ত্বের নির্দেশতন্ত্র। মানে এটা যদি ত্বরণ হয়ে যায়, 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হয়, তাহলে সেক্ষেত্রে যদি আমরা বলি এর সাপেক্ষে এর গতি, তাহলে এখানে আমার নিউটনিয়ান মেকানিক্স প্রয়োগ করা যায় না। বুঝতে পারলে? তাহলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে আমরা নিউটনিয়ান মেকানিক্স প্রয়োগ করতে পারি না। তাহলে নিউটনিয়ান মেকানিক্স প্রয়োগ করে কোথায়? জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে জড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলবো? যে নির্দেশতন্ত্রে কোনো বস্তুর অবস্থান, কোনো বস্তুর হয় স্থির থাকবে, না হয় সমবেগে গতিশীল হবে। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্র কাকে বলবে? যদি কোনো বস্তু ত্বরণ সহ গতিশীল হয়, যদি কোনো বস্তু ত্বরণ নিয়ে চলতে থাকে, তাকে বলা হবে ত্বরণযুক্ত নির্দেশতন্ত্রকে বলা হয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। দেখবে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে এরই শেষের দিকে আমি পড়াবো সুডো ফোর্স বা অলিভ বল চলে আসবে। যেমন তোমরা হয়তো মেলায় গেলে যে নাগরদোলায় যে ঘুরতে থাকে,
কোনো ব্যক্তি যে নাগরতলায় ঘুরতে থাকে, সে নাগরতলায় ঘুরতে ঘুরতে যখন কাউকে দেখবে তার ক্ষেত্রেও সিউডো ফোর্স লাগবে। এই যে তোরা এই বাস যে তোরা নিয়ে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রেও সে যখন কাউকে দেখছে তার ক্ষেত্রেও সিউডো ফোর্স ভাবতে হবে। তাহলে এই হচ্ছে আমার বলা যে নিউটনের সূত্রগুলোকে কোথায় আমরা প্রয়োগ করতে পারি। আর নিউটনিয়ান মেকানিক্স কখন অ্যাপ্লিকেবল হবে না, যদি কোনো বস্তুর গতি উচ্চ হয়। কীরকম উচ্চ? প্রায় আলোর বেগের কাছাকাছি। যদি কোনো বস্তুর গতি কী হয় বলো? প্রায় আলোর বেগের কাছাকাছি হয়। বুঝতে পারলে? মানে ফ্র্যাকশন অফ লাইট, যদি কোনো বস্তুর গতিবেগ প্রায় আলোর বেগের কাছাকাছি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলো নিউটনের গতিসূত্রকে প্রয়োগ করতে পারি না। তাহলে কোনো বস্তু কোনার গতি যদি অনেক বেশি হয়, কত হয়? মানে লাইটের ভগ্নাংশ ধরো 1c/3, c মানে 3 × 10⁸, বা তোমার বলো c/3 বা 2c/3, এরকম যদি বেগ হয়, মানে c/3 এরকম ভেলোসিটিতে কোনো বস্তু গেলে c/2 মানে লাইটের ভেলোসিটির কাছাকাছি বেগ নিয়ে যদি কোনো বস্তু যায়, তাহলে সেক্ষেত্রে আমরা নিউটনের সূত্রকে প্রয়োগ করতে পারি না। তখন কি হয়? আইনস্টাইনের আপেক্ষিকতা বা তত্ত্বকে লাগাতে হয়, কারণ সেক্ষেত্রে ভর পরিবর্তন হয়ে যাবে, ভর হচ্ছে পরিবর্তনশীল হয়ে যাবে। তাহলে যদি কোনো বস্তু কোনার গতিবেগ উচ্চমানের হয়, তাহলে সেখানে আমরা নিউটনিয়ান সূত্রকে প্রয়োগ করা যাবে না। আর কি? ইন্টারঅ্যাটমিক ডিস্টেন্সের ক্ষেত্রে যদি কোনো বলো দুটি অণুর মধ্যে ব্যবধান অতি ক্ষুদ্র হয়, তাহলে সেক্ষেত্রেও আমরা নিউটনের মেকানিক্সকে প্রয়োগ করতে পারি না। তাহলে সেক্ষেত্রে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ধারণা নিয়ে আসতে হয়। বুঝেছ? তাহলে ইন্টারঅ্যাটমিক বলো স্পেস যদি খুবই ক্ষুদ্র হয়, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে, বুঝেছ? তাহলে সেক্ষেত্রে আমাদের কি হয়? কোন মেকানিক্স ধারণা আনতে হয়? কোয়ান্টাম মেকানিক্সের ধারণা। তাহলে সেগুলো হচ্ছে উঁচু ক্লাসে শিখবে। আর যখন আমরা বলো যদি কোনো বস্তু কোনার স্পিড প্রায় লাইটের ভেলোসিটির কাছাকাছি চলে আসে, তখন আমাদের সেখানেও আমরা প্রয়োগ করতে পারি না। যাই হোক, এবারে বলো নিউটনের গতিসূত্রে আজকে যেগুলো আমরা শিখবো বেসিক কনসেপ্ট, মূল জিনিস কী কী জিনিস। তাহলে মূল জিনিস আমরা বললাম, প্রথমেই তোমাদের বলেছি যে নিউটনের গতিসূত্রের এই অধ্যায়ে আমাদের হচ্ছে দুটো বেসিক জিনিস ইম্পর্ট্যান্ট, যে একটা হচ্ছে বল আর একটা হচ্ছে ভর। বল আর ভর, বুঝা গেল? তো এবার দেখো, বল আর ভরের মধ্যে একটা সম্পর্ক নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে তোমরা অলরেডি শিখে এসছো, ক্লাস 7-এও ছিল, 8-এও ছিল ফর্মুলাটা। এর সমান কি বলা? এমএ। এর প্রতিষ্ঠা বই থেকে দেখে নেবে, এবং এটা অনেকবার প্রতিষ্ঠা করেছো, প্রায় ক্লাস 9-এ করেছো, 8-এ করেছো, এগুলো হচ্ছে প্রতিষ্ঠা করেছো। এফ সমান এমএ, মানে বল সমান কি হয়? ভর ইন্টু ত্বরণ। তো এখন আমরা 11-এ শিখছি, তো এই সূত্রকে সবসময় আমরা প্রয়োগ করতে পারি না যদি ভর পরিবর্তনশীল হয়। যদি ভর পরিবর্তনশীল হয়, তাহলে এফ সমান এম এর সূত্র প্রয়োগ করা যাবে না। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্রে কি বলা হয়েছে? যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। যদি বলি ডেল্টা টি সময়ে ভরবেগ ডেল্টা পি হয়, ডেল্টা টি সময়ে ভরবেগ কত হয়? ডেল্টা পি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কত হবে? ডেল্টা পি বাই ডেল্টা টি। ভরবেগের পরিবর্তনের হার কত হলো? ডেল্টা পি বাই ডেল্টা টি। বুঝেছ? তাহলে কোনো বস্তুর ভরবেগ যদি ডেল্টা টি সময় পরিবর্তনে ডেল্টা পি হয়, তাহলে তার ভরবেগের পরিবর্তনের হার কত হবে? ডেল্টা পি বাই ডেল্টা পি। এবং তোমরা জানো যে যখন এফ সমান এম এ করেছিলে, একক বলের সংজ্ঞা থেকে এখানে যে সমানুপাতিক থেকে সমান করা হয়েছে, সেই ধ্রুবকটার মান 1 এসছে। তাহলে সেই অনুসারে এটাও তোমার কি ধ্রুবকটার মান 1 করবে। তাহলে অ্যাকচুয়ালি এফ সমান ভরবেগের পরিবর্তন বাই সময়, বা এফ সমান আমরা লিখতে পারি ডিপি বাই ডিটি। তাহলে এটাই হচ্ছে নিউটনের গতিসূত্রের সঠিক সমীকরণ। এফ সমান কি বলা? ডিপি বাই ডিটি, মানে বলো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ভরবেগের পরিবর্তনের হার সমান হচ্ছে বল। তাহলে বল সমান কি বলো? ভরবেগের পরিবর্তনের হার। বুঝেছ? কারণ কি এই সমীকরণ থেকেই দেখা যায় যদি ভর স্থির থাকে তখন এফ সমান এম হয়, যদি ভর পরিবর্তনশীল হয় তখন এর আলাদা ফর্মুলা আসবে। বুঝেছ? তাহলে সেটা পরে আমরা যখন রকেট মোশন পড়াবো তখন আমি বলবো। বাইরে বললাম যে ধরো যদি কোনো বস্তু বেগ ভি সমান যদি c/2 হয়, তাহলে সেক্ষেত্রে দেখো ভর হয়ে যাবে কত? m সমান আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে ভর সমান কি হয়? m সমান m0/√1 - v²/c²। তো m0টা কি? যে কোনো বস্তু কণা স্থির থাকলে যে ভরটা হয়, কোনো বস্তু কণা বলা স্থির থাকলে যে ভর হয় সেটা হচ্ছে m0। আর ভিটা কি? যে বেগ নিয়ে গতিশীল হচ্ছে। ভিটা কি বলা? যে বেগ নিয়ে গতিশীল হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমার এখানে কি দাঁড়াবে? ভি এর জায়গায় যদি c/2 বসিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল c²/4।
তাহলে এখানে হয়ে গেল কত 4 - 1 আর উপরে উঠে গেল মানে 2/√3 2/√3 ইন্টু m0 কত হয়ে গেল আগে ছিল ভর m0 পরে কত হয়ে গেল ভর চেঞ্জ হয়ে গেল কত হয়ে গেল বলো 2/√3 ইন্টু m0 দেখো √3 মানে 1.732 তাহলে 2/1.732 এটা হচ্ছে তাহলে কি একের থেকে বড় রাশি তাহলে ভর কি হলো যত বস্তুর গতিবেগ বাড়ছে বেগ যদি বেশি বেগে চলে তাহলে ভর বৃদ্ধি পাবে তাহলে ভর যদি বৃদ্ধি পাবে F সমান ma এই সূত্রটা সঠিকভাবে প্রযোজ্য হবে না বুঝা গেল তাহলে নিউটনের সূত্রের যে সঠিক সমীকরণ আমি বলবো কি বলো বল সমান ভরবেগের পরিবর্তনের হার এবং দেখো এখানে দুটো জিনিস মাথায় রাখবে যদি F সমান আমরা লিখি dp/dt এটাকে বলবো ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স বা তাৎক্ষণিক আর F সমান যদি ΔT/dt লিখি তাহলে বলবো অ্যাভারেজ ফোর্স যেমন সেখানে বলেছিলাম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটি বের করা বুঝেছো তাৎক্ষণিক বেগ বের করবো কিভাবে আর বলো তাহলে এগুলো সব কিন্তু জয়েন্টের জিনিস কনসেপ্ট মাথায় রাখতে হবে কারণ এত সব জিনিস তোমাদের বইতেও নেই লেখা হ্যাঁ তবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তাহলে কখন আমরা নিউটনের সূত্রকে প্রয়োগ করতে পারবো না এটুকু মাথায় রাখো যে যদি বস্তুকণার বেগ বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমরা নিউটনের সূত্রকে প্রয়োগ করতে পারি না আর কখন যদি বস্তুকণার মধ্যে ব্যবধান সূত্র হয় তাহলে যাই হোক প্রথম আমরা F সমান ma এই সূত্র দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবো ঠিক আছে তো F সমান কি F হচ্ছে ফোর্স ফোর্সে প্রকাশ করা হয় F দিয়ে মাস ভর m দিয়ে প্রকাশ করবে এক্সেলারেশন a দিয়ে প্রকাশ করবে তাহলে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু এক্সেলারেশন এবং এখান থেকে তোমরা জানো যে ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি তো ভেক্টর কোয়ান্টিটি হলে তাহলে বুঝতেই পারছো ভেক্টর দিন ধরে পড়ছো তাহলে ভেক্টরের যে কি কি প্রপার্টি আছে সব এ মানবে তাই তো তো এবারে আমরা চলে আসি এর একক বোর্ডের একক উপরে এসছো বোর্ডের সিজিএস এককের নাম কি সিজিএস একক ডাইন এসআই একক নিউটন মাত্রা কি হয় বলা m l t-2 মাত্রা কি হয় বলা m l t-2 এবং রিলেশন কি জানি আমরা যে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন এগুলো যদি মনে না থাকে আরেকবার করে পড়ে নেবে ডাইন কাকে বলে নিউটন কাকে বলে বই দেখে আরেকবার পড়ে নেবে বুঝেছো 1 ডাইন বল কাকে বলা হবে 1 নিউটন বল কাকে বলা হবে আর একটা জিনিস এখানে বলে অভিকর্ষীয় একক হিসেবে আমরা ব্যবহার করি বলা গ্রাম ভাগ কি ব্যবহার করি গ্রাম ভাগ মানে গ্রাম ওয়েট বাজে গেলে ইংলিশ বইতে এরকম লেখা থাকে জিএফ গ্রাম জিএফ আর এসআই একক হচ্ছে কেজি ওয়েট বা কেজিএফ তো 1 গ্রাম ভর কাকে বলবে 1 গ্রাম ভর মানে কি 1 গ্রাম ভরের বস্তুকে অভিকর্ষ বল 1 গ্রাম ভরের বস্তুর উপর অভিকর্ষ বল তো m যদি 1 গ্রাম হয় তো ত্বরণ তখন কি হবে অভিকর্ষ বল মানে ত্বরণ হচ্ছে সিজিএস পদ্ধতিতে 980 আর এসআই পদ্ধতি হলে 9.8 তাহলে কি বললাম ত্বরণ অভিকর্ষিত ত্বরণ সিজিএস পদ্ধতি হলে কত হবে 980 আর এসআই পদ্ধতি হলে 9.8 তাহলে 1 গ্রাম ভরের মান কত হবে 1 গ্রাম ভর সমান হবে 980 ডাইন কত হয়ে গেল 980 ডাইন কারণ ভর 1 গ্রাম ত্বরণ 980 1 গুণিত 980 হয়ে গেল 980 ডাইন 1 কিগ্রা ভর কত হবে 9.8 নিউটন কারণ কি ভর হলো 1 কেজি আর ত্বরণ কত বলো 9.8 তাহলে কত হয়ে গেল 1 কিগ্রা ভার মানে হয়ে যাচ্ছে বলো 9.8 নিউটন রিলেশনগুলো মাথায় রাখো তো এবারে দেখো তাহলে নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা এটাই শিখেছি যে বলের দিক কোন দিকে হবে যে ভরবেগের পরিবর্তন যেদিকে ঘটবে অর্থাৎ যেদিকে ভরবেগ ইনক্রিজ করবে ভরবেগ যেদিকে বাড়বে সেদিকেই হচ্ছে বলের দিক হবে ভরবেগ যেদিকে বৃদ্ধি পাবে তাই তো তাহলে বলো ভরবেগের পরিবর্তন যেদিকে হবে তাহলে ভরবেগের পরিবর্তন যেদিকে হবে সেদিকে আমাদের বলের দিক বুঝতে হবে আচ্ছা এবারে চলে আসি যে কত রকমের বল আছে সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতি সূত্র যেটা জানা তোমরা প্রত্যেক ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এবং এখানে মূল যে বল দুটো অঙ্ক আছে তোমার হচ্ছে নর্মাল ফোর্স মানে লম্ব বল টেনশন ফোর্স টান বল আর পুলি কপিকলের সমস্যা বুঝেছো পুলি দিয়ে কপিকল দিয়ে বলকে ঝুলানো হলে আর যা আছে ভরবেগের সংরক্ষণ সূত্র তো ভরবেগ কি আছে সেটাও করে এসছো তো বলো ভরবেগ কি ভর আর বেগের সমন্বয়ে কোনো বস্তু থেকে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ ভর আর বেগের সমন্বয়ে কোনো বস্তু থেকে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ তো ভরবেগ কত হয় তোমরা পড়ে এসছো ভরবেগ মানে ভর গুণিত বেগ ভরবেগ কি রাশি ভেক্টর রাশি ভরবেগের সিজিএস একক
গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই একক কেজি মিটার পার সেকেন্ড। মাত্রা কি হয়? মাত্রা বলো mLT মাইনাস 1। ভরবেগের মাত্রা কি হয়? mLT মাইনাস 1। তাহলে ভর আর বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়। যদি তোমাকে এবার ভরবেগের পরিবর্তন হিসাব করতে বলা হয়, দেখো ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, এই বস্তুর ভর আমি ধরো এটার বস্তুর ভর হচ্ছে 10 কেজি। কত ভর? 10 কেজি। বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। কত বেগে চলছিল? 4 মিটার পার সেকেন্ড বেগে। কিছু সময় পরে তুমি দেখলে বস্তুটা বাধা বলের জন্য সেই একই বস্তু 3 মিটার পার সেকেন্ড বেগে হয়ে গেল। তাহলে বলো আগের ভরবেগ কত ছিল? 10 গুণিত 4 40 কেজি মিটার পার সেকেন্ড। পরের ভরবেগ কত? 30। তাহলে পরিবর্তন কত হলো? পরিবর্তন বলো 40 মাইনাস 30। 40 মাইনাস 30 কত পরিবর্তন হলো বলো? 40 মাইনাস 30। বুঝতে পেরেছ? তাহলে ভরবেগের পরিবর্তন হবে কত? এখানে কত হবে? একই দিকে হলে বিয়োগ করে দেবো। ভরবেগের পরিবর্তন মানে এই ভেক্টর রাশি দিক কোন দিকে? এই বরাবর। তাহলে এটাও ভেক্টর রাশি, ভরবেগ বল এগুলো সব ভেক্টর রাশি। তাহলে যখন বিয়োগ করবে বা যোগ করবে খেয়াল রাখবে। কারণ কি ভেক্টর যোগ করতে গেলে তোমাদের বলেছি যে দুটো ভেক্টর যেগুলোকে আমরা যোগ করবো বা বিয়োগ করবো তাদের ফার্স্ট জানতে হয় কোণ জানতে হয়, দুটো ভেক্টরের মান জানতে হয়, আর কি জানতে হয়? তাদের মধ্যেকার কোণ জানতে হয়। তো প্রথম বলো এর মান হলো 40, এর মান কত? 30। তাহলে একই দিকে মানে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ একই দিকে থাকলে বিয়োগের বিয়োগ, যোগের যোগ। তো ভরবেগের পরিবর্তন মানে বিয়োগ। তাহলে এখানে ভরবেগের পরিবর্তন কত হলো? 30 মাইনাস 40 মাইনাস 10 কত হলো বলো? মাইনাস 10। যদি এই বস্তুটা এদিকে চলতো তাহলে ভরবেগের দিকটা কি হতো? এদিকে হয়ে যেত। তাহলে তখন কি হতো ভরবেগ? তাহলে দেখো দুটো বিপরীত দিকে। তাহলে অন্তিম ভরবেগ 30 মাইনাস প্রাথমিক ভরবেগ কত? 40। প্রাথমিক ভরবেগ কত? 40। তাহলে মাইনাস অফ মাইনাস 40 তাহলে কত হয়ে গেল? 70। বুঝেছ? তাহলে শুধু বিয়োগ করে দিলে হবে না, ভরবেগের পরিবর্তন মানে বিয়োগ করা শুধু শিখলে হবে না। যেমন দেখবে যখন হচ্ছে একটা বলকে উপর থেকে ফেলা হবে, সে মাটিতে পড়ে কি হবে? বলো রিবাউন্ড হয়ে যাবে, ক্ষতিযুক্ত হয়। তাহলে এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন যখন পড়ছে তখন তার বেগ নিচের দিকে, আর যখন উঠছে তখন তার বেগ উপরের দিকে। তাহলে ভরবেগের পরিবর্তন এই ক্ষেত্রে কি হবে? বিয়োগ। বা ধরো যদি ব্যাটসম্যান যে একটা বলকে আঘাত করে, তাহলে সেক্ষেত্রে কি হয়? ব্যাটসম্যানের দিকে যে বলটা আসে তার কি হয় বলো? ব্যাটসম্যান যখন একটা ক্রিকেট বলকে আঘাত করে, তাহলে বল যদি এদিকে আসে, ব্যাটসম্যান মারলে কোন দিকে যাবে? তার বিপরীত দিকে। তাহলে এক্ষেত্রে ধরো তোমাকে বলে দেওয়া যে একটা 10 কেজি ভরের বল, 10 কেজি হয় না বল যদিও, তবু ধরে নাও যে 10 কেজি ভরের একটা বল 20 মিটার পার সেকেন্ড বেগে আসছিল উত্তর বলো কোন দিকে? পশ্চিম দিকে আসছিল। ব্যাটসম্যান তাকে ধরো বলটাকে 10 মিটার পার সেকেন্ড বেগে পাঠিয়ে দিল, 10 না করে 30 মিটার পার সেকেন্ড বেগে পাঠিয়ে দিল। তাহলে বলো ভরবেগের পরিবর্তন কত হলো? তাহলে এখানের ভরবেগ কত? 20 × 10 200। এখানের ভরবেগ কত? 300। যোগ করলে কত হবে? 500। কেন? বিপরীত দিকে মানে ভরবেগের পরিবর্তন যোগ হবে। এবারে দেখো যদি এই কোশ্চেনটাতে তোমার বলা হয় ভরবেগের পরিবর্তন নির্ণয় করতে বলা হয়, ধরো এদিকে বল একটা 300 গ্রাম ভরের বল 30 মিটার পার সেকেন্ড বেগে এসেছিল। কত বেগে এসেছিল? 30 মিটার পার সেকেন্ড বেগে। হলো। তাহলে ভরবেগ কত হয়ে গেল? 300 গ্রাম মানে 300/1000 কেজি ইন্টু 30। এটা তাহলে প্রাথমিক ভরবেগ ইনিশিয়াল। এবারে ব্যাটসম্যান তাকে 60 ডিগ্রি কোণে পাঠালো। কত কোণে পাঠালো? 60 ডিগ্রি কোণে। ঠিক একই বেগেই ধরো 30 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বলো অন্তিম ভরবেগ কত হয়ে গেল? ফাইনাল পিএফ সমান কত হবে? 300/1000 ইন্টু 30। বারবার করে দেখবে, ভিডিওগুলো দেখবে এবং হচ্ছে কীভাবে করছি অঙ্কগুলোকে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে আমার বেরোলো কত? এখানে বেরোলো 9, এটাও হলো 9, এটাও হলো কত হলো? 9। 9 কেজি মিটার পার সেকেন্ড, 9 কেজি মিটার পার সেকেন্ড, দুটো সমান বল। তো এবারে বলো আমাকে ভরবেগের পরিবর্তন মানে কি বার করতে হবে? পিএফ মাইনাস পিআই, পিএফ মাইনাস পিআই। তো দেখো যখন ভেক্টর কোণ করে আছে, যখন ভেক্টর রাশি কোণ করে আছে, তাহলে সেক্ষেত্রে বিয়োগ করার সূত্র কিভাবে করবো? বিয়োগ করবো। এরা বিয়োগ করার উপায় কি? কি বলেছি? যাকে বিয়োগ করব তার বিপরীত দিকে একটা ভেক্টর রেখে দেবো। যাকে বিয়োগ করব তার বিপরীত দিকে একটা ভেক্টর আনবো এবং মূল ভেক্টরকে তখন আর বিবেচনা করার দরকার নেই। তাহলে এখানে কাকে বিয়োগ করেছো? পিআই কে। পিআই কোন দিকে? এই বরাবর।
তাকে যদি বিয়োগ করতে হয় বিপরীত দিকে আনতে হয় তাহলে এটাকে এদিকে এনে দিল, বুঝা গেল? তাহলে এবারে বলো pn মাইনাস pi মানে কি? এই দুটো ভেক্টরের লব্ধি। তো এদের লব্ধি কি হবে? রুট ওভার অফ 9 স্কয়ার যুক্ত 9 স্কয়ার যুক্ত 2 × 9 × 9 cos এটা হয়ে গেল আমার ভরবেগের পরিবর্তন। বুঝতে পেরেছো? তাহলে এটা হলো আমার ভরবেগের পরিবর্তন। দেখো বইয়ের অনুশীলনীতে আছে এরকম অঙ্ক, বুঝতে পেরেছো? দেখো এখানে তাহলে কি হচ্ছে, দুটো বল যদি একই দিকে কাজ করে 60 ডিগ্রি কোণে আছে, যখন বিয়োগ করলাম তখন তীর চিহ্ন এদিকে হলো আর এদিকে হলো। তো তাহলে এই দুটো বলকে যোগ করতে গেলে তাহলে এই দুটো বল একই দিকে আছে আর আমার বলো তাহলে যোগ করার সূত্র কি হবে? রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। সেই সূত্র লাগিয়ে দিলাম, ভরবেগের পরিবর্তন বেরিয়ে গেল। বুঝেছো? তো এবারে দেখো তাহলে বল আমি কি বললাম, বল এখানে আমাদের যে বলগুলো আছে তার নরমাল ফোর্স আছে আর টেনশন আছে, তাই তো? লম্বা বল আর অনেক প্রবলেমও আছে। তো আমরা প্রথম যেটা শিখবো, দেখো যে ধরো তোমাকে আমি একটা কোশ্চেন দিচ্ছি। দেখো এরকম একটা বস্তু, এর ভর হলো 500 গ্রাম। কত ভর? ভর হলো 500 গ্রাম। অঙ্কটার সাথে বোঝার চেষ্টা করো। এর উপরে আমি 20 নিউটন বল প্রয়োগ করেছি, তাই তো? তাহলে আমি কি বললাম যে নিউটনের গতিসূত্র মানে দেখবে বেশিরভাগ অঙ্কে হয় বল আর ভর এবং F সমান ma, এই সূত্রটাই বেশি প্রয়োগ হবে, যেটা তোমরা অলরেডি শিখে এসছো। তো ফার্স্ট বলো F দেওয়া আছে 20 নিউটন, কি ভর দেওয়া আছে কত? 500 গ্রাম। নিউটন SI গ্রাম CGS, তো এটাকে কেজি করে দাও 500/1000 কেজি। ওকে, তো বলো তাহলে F আর M আছে, তো F সমান m এর সূত্র আগে ফার্স্ট লাইন। তো A কত হয়ে গেল? তাহলে কণাটির ত্বরণ কত হয়ে গেল? ত্বরণ হয়ে গেল বলো F/m। F হলো 20, m হলো 0.5, তাহলে হয়ে গেল 40 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবারে কোশ্চেনগুলো বলো যে বস্তুটি 3 সেকেন্ড পরে বেগ কত হবে? বস্তুটি 3 সেকেন্ড পরে বেগ কত হবে? বস্তুটি প্রথমে ধরো স্থির অবস্থায় আছে, তাহলে 3 সেকেন্ড পরে বেগ, 3 সেকেন্ড পরে বেগ কত হবে? বেগ কত? তো ভি বের করতে বলেছে, কি আছে? টাইম আছে, ভি আর টি। 3 সেকেন্ড, সেকেন্ড হলো টাইম, তো ভি আর টি থাকলে কি ফর্মুলা লাগাতে বলেছি? ভি সমান ইউ প্লাস এটি। তাহলে বুঝতে পেরেছো যে একমাত্রিক গতির সমীকরণগুলো সব আবার প্রযোজ্য হবে। তাহলে ভি ইকুয়াল টু ইউ বলেছি স্থির অবস্থায় ছিল প্লাস 40 × 3, তাহলে হয়ে গেল 120 মিটার পার সেকেন্ড। যদি তোমাকে এবারে কোশ্চেন দিয়ে যায় 3 সেকেন্ড পরে সে কত দূর যাবে? 3 সেকেন্ড পরে কত দূর যাবে? 3 সেকেন্ড পরে কত দূরত্ব যাবে? কত দূরত্ব যাবে? তাহলে বলো এটা কি করে বার করবে? তাহলে এখানে বলো 3 সেকেন্ড এটা টাইম, দূরত্ব মানে s, তাহলে s টি আছে মানে কি সূত্র লাগাবে? s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার। s সমান কি লাগাবো বলো? ut প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার লাগালে তাহলে s ইকুয়াল টু হবে কত? u হলো কত বলো? 0 প্লাস হাফ ইন্টু 40 ইন্টু 3 স্কয়ার। এবারে তোমাকে বললো যে এই বস্তুটির পর এই বল প্রয়োগের ফলে 200 মিটার যাওয়ার পরে তার বেগ কত হবে? 200 মিটার যাওয়ার পরে বেগ কত হবে? তাহলে সরণ দেওয়া নেই, সরণ দেওয়া আছে, সময় দেয়নি। দুটো সময় দেওয়া থাকলে দুটো সূত্র, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আমি বললাম কি যে বস্তুটি 200 মিটার যাওয়ার পরে কত বেগ হবে? তাহলে আমার বলো এখানে আমার কি আছে? এখানে সরণ সময় নেই, মানে আমার হচ্ছে কি সূত্র লাগাতে হবে? ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তো দেখো ইউর মান কত বলো? 0 প্লাস 2 × 40 প্লাস s মানে 200। তো এখান থেকে ভির মান রুট করে দিলে বেরিয়ে গেল। তাহলে 200 মিটার যাওয়ার পরে কত তার বেগ হবে? তাহলে এই হলো আমার হলো, তাহলে সেই আগের সূত্রগুলোই কাজে লাগবে। বা তোমাদের বলেছি যে একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পড়লে বা উপর দিকে একটা বেগ নিয়ে ছুটলে তাহলে সেখানে আমাদের কোন সূত্র লাগাতে হয়? ভি স্কয়ার সমান হয় ইউ স্কয়ার প্লাস 2gh, না হয় ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। দেখবে তোমাদের বইয়ের যে অনুশীলনী যে অঙ্কগুলো আছে যে একটা বলকে 50 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। কত উচ্চতা থেকে ফেলা হলো? 50 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। যে বলটি যখন মাটিতে পড়বে তখন তার বেগ কত? এবার মাটিতে পড়ার পরে কি মাটি তাকে বাধা দেবে, যে বাধা বল সেই ধরো তোমাকে এরকম দেখো বইতে যে অঙ্কগুলো আছে যে একটা বালির উপর বা মাটির উপর একটা বল কত উচ্চতা থেকে পড়লো? 50 মিটার উচ্চতা থেকে। এইখানে পড়ার পরে বলটি ঢুকে যায় মাটিতে। তো মাটিতে ঢোকার সময় বেগ কত? এই যে দেখো উচ্চতা কি আছে? উচ্চতা আছে, তাহলে মনে রাখবে উচ্চতা বেগ মানে সেখানে সূত্র আমাকে লাগাতে হবে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh।
দেখো কতদিন ধরে সেই একই জিনিস পড়ানো হচ্ছে তোমাদের। এই সূত্রগুলোকে বারবার করে মাথায় রাখবে যে ভি সমান ইউ প্লাস এটি, যখন হচ্ছে ভিটির সমীকরণ হয় এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান কি বলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যখন কি হয় এস সরণ বের করতে হয়। আর কি বলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, ভি স্কোয়ার সমান কি হয় বলো ইউ স্কোয়ার প্লাস 2s, তাই তো। তো এবারে দেখো এখানে আমাদের যা বের করতে হবে, যদি উচ্চতা থাকে তাহলে ভি স্কোয়ার সমান কি লাগাতে হয় ইউ স্কোয়ার প্লাস 2gh, কি লাগাতে হয় বলো ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে তাহলে ভি হলে তাহলে আমার কি 50 মিটার নিচ উচ্চতা থেকে পড়েছে, তাহলে ভি স্কোয়ার সমান 0 স্কোয়ার, যেহেতু স্থির অবস্থা থেকে পড়ছে 2 ইন্টু জির মান যদি 10 ধরে নাও 10 ইন্টু 50, তাহলে কত বেগে মাটিতে পড়লো রুট ওভার কত বলো 2 10 20 আর 50,000 এত বেগে মাটিতে ঢুকলো। এবারে বলছি যে 0.01 সেকেন্ডে পড়েছে গতিহীন হয়ে গেল, 0.01 সেকেন্ড পরে কি হলো গতিহীন হলো, 0.01 সেকেন্ড পরে গতিহীন হলো। তাহলে 0.01 সেকেন্ড পরে গতিহীন হলে মাটিতে যখন ঢুকছে তখন তার বেগ এটা, তাহলে মাটিতে ঢোকার ক্ষেত্রে এটা প্রাথমিক বেগ, আর অন্তিম বেগ কত হয়েছে 0, আর 0.101 সেকেন্ডে কি হয়েছে গতিহীন হয়েছে। তাহলে সময় আছে বেগ আছে, তাহলে আমার সূত্র কি করবো ভি সমান ইউ মাইনাস এটি করবো, গতিহীন হচ্ছে আমার বেগ কমছে তো ভিটা হয়ে গেছে 0, আর মাটিতে ঢোকার সময় বেগটা হচ্ছে এটা প্রাথমিক বেগ, এটা রুট ওভার 1000 মাইনাস এ ইন্টু 0.01। তো এখান থেকে এর মান পেয়ে গেলে এবার যদি বলি বলটার হচ্ছে ভর হচ্ছে 0.5 কেজি, তাহলে কত বল মাটিতে সে প্রয়োগ করলো বা মাটি তারপরে কত বিরুদ্ধ বল দিল, তাহলে মাটি কত বিরুদ্ধ বল দিল বেরোবে না। তাহলে এই সমীকরণ থেকে এ বেরিয়ে গেলে, এই সমীকরণ থেকে এ বেরিয়ে গেলে এফ সমান এম এ করে দিলে দিলে বেরিয়ে গেল, বুঝতে পেরেছ। তাহলে এই গেল আমার হচ্ছে বলো। তাহলে এরকম অনেক প্রবলেম দেখবে তোমাদের প্রথমে যে অঙ্কগুলো আছে এরকম টাইপের অঙ্ক আছে, বুঝেছ। আচ্ছা এবার দেখো যদি আমি বস্তুটাকে, এটা ধরো বস্তু তো আমি বললাম এইদিকে 15 নিউটন বল প্রয়োগ করেছি, ঠিক আছে, তার সমকোণে আমি এখানে আমি প্রয়োগ করে দিলাম 20 নিউটন বল, কত বল প্রয়োগ করলাম 20 নিউটন, এটা বলেছি সমকোণে কোন দিকে ভিতরের দিকে। তাহলে বলো এই বস্তুটার উপর মোট বল কত হলো, দুটো বল সমকোণে আছে মানে লব্ধি বল কত হবে রুট ওভার 20 স্কয়ার প্লাস বলো 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার। তাহলে এখানে আমার এ নেট লব্ধি বল হয়ে গেল রুট ওভার 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার সমান হয়ে গেল কত বলো 25 নিউটন। তাহলে সেই 0.5 কেজি যদি ভর হয় তাহলে বস্তুটার উপর এখন ত্বরণ হবে কত বলো বল হয়ে গেল F সমান m এ, বলো F হলো 25, ভর হলো কত বলো ভর হলো 0.5 কেজি, আর এ কত পেয়ে গেলাম। এটা বুঝতে পেরেছো যে একটা বস্তুর পরে একদিকে 15 নিউটন প্রয়োগ করেছি আর একদিকে সমকোণে কত বল প্রয়োগ করেছি বলো 20 নিউটন, তাহলে বস্তুটার উপর মোট বল কত হয়ে গেল 25 নিউটন। তাহলে এবারে ত্বরণ নির্ণয় করা সেই একই রকম ভাবে 4 সেকেন্ড করে বেগ কত একই প্রবলেম হতে পারে, তাই তো। এবারে দেখো, এবারে যদি তোমাকে এভাবে কোশ্চেন দেয় যে ধরো এটা একটা বস্তু যার ভর হচ্ছে 0.2 কেজি, কত ভর বলো 0.2 কেজি, বস্তুটা এই দিকে যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড বেগে, তুমি তার উপরে এই বরাবর বল প্রয়োগ করলে 5 নিউটন বল প্রয়োগ করলাম, কত বল প্রয়োগ করলাম 5 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে 4 সেকেন্ড করে তার বেগ কত হবে। তো দেখো এখানে দেখো যে বেগটা যেখানে আছে তার সাথে ত্বরণটা বল বা ত্বরণ কাজ করছে সমকোণে, তাহলে এরকম গতি মানে আমরা কি বলেছি এরকম হলে 2 ডাইমেনশন ভাবতে হবে। 2 ডাইমেনশন মানে কি x অক্ষ বরাবর তার অবস্থান কিছু 4 সেকেন্ড করে, y অক্ষ বরাবর 4 সেকেন্ড করে তার অবস্থান কিভাবে হবে। তো দেখো এখানে আমার বেগ হচ্ছে x অক্ষের দিকে, তাহলে এই বেগের y অক্ষের দিকে কোনো মান থাকবে না, y অক্ষ বরাবর এই বেগের উপাংশ হবে 0। একটা ভেক্টরের সাথে সমকোণে তার মান হয় 0, বুঝেছো। যদি তোমার ধরো একটা গাড়ি যদি সোজা এই রাস্তায় যায়, এরকম সোজা রাস্তায় যায়, তাহলে সে এদিকে যায় না এদিকে যায়, কোনো দিকেই যায় না, কারণ কি এদিকেও তার বেগ থাকে না এদিকেও তার বেগ থাকে না। সুতরাং যেদিকেই তার বেগ আছে তার সাথে এবারে যদি গাড়িটাকে এদিক থেকে একটু ধাক্কা মারে তখন সে কোন দিকে যাবে ভাবো। তুমি যাচ্ছ সাইকেলে সোজা রাস্তায়, তো একটা মোটরসাইকেলে সে এদিক থেকে ধাক্কা মারলো, তুমি যাবে কোন দিকে ভাবো। তাহলে সেইটাই হচ্ছে ব্যাপার। এবারে হচ্ছে এটা আছে 10 মিটার পার সেকেন্ড হয়ে যাচ্ছিল, তো এইদিকে আমি 5 নিউটন বল প্রয়োগ করে দিয়েছি সমকোণে, তাহলে কোন দিকে এটা 4 সেকেন্ড পরে তার বেগ কত হবে, তো কি করে বের করব। তো এবারে বলো তো এই বেগটা তাহলে y অক্ষের দিকের মান 0, ঠিক একই রকম ভাবে বল প্রয়োগ করেছো এর সমকোণে, তাহলে বলেরও এইদিকে কোনো উপাংশ থাকবে না, বলের বলটা হচ্ছে y অক্ষের দিকে, তাহলে বলের যদি x অক্ষ বরাবর উপাংশ না থাকে তাহলে x অক্ষ বরাবর ত্বরণও থাকছে না, তাহলে x অক্ষ বরাবর ত্বরণ না থাকলে সুতরাং বেগটা 4 সেকেন্ড করে
এক্স অক্ষ বরাবর বেগ 4 সেকেন্ড পরে হয়ে যাবে সেই 10 মিটার পার সেকেন্ড। কত হয়ে যাবে? 10 মিটার পার সেকেন্ড। এবারে দেখো ওয়াই অক্ষের দিকে যদি ভাবো, ওয়াই অক্ষের দিকে ত্বরণ কত হয়ে যাচ্ছে? 5/0.2 সমান হয়ে গেল কি 50/2 সমান হলো 25 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোন দিকে হলো? ওয়াই অক্ষের দিকে ত্বরণ। তাহলে ওয়াই অক্ষের দিকে বেগ কত হবে? 4 সেকেন্ড পরে ভি ওয়াই যদি বলো, ইউ হলো 0, ইউ হলো কত? 0 প্লাস ত্বরণ কত? 25 ইনটু 4 সমান হয়ে গেল 100 মিটার পার সেকেন্ড। তাহলে এক্স অক্ষের দিকে বেগ হলো 10 আর ওয়াই অক্ষের দিকে বেগ হলো কত বলো? 100। তাহলে মোট বেগ কত হলো বলো? √100 স্কয়ার প্লাস 10 স্কয়ার। মোট বেগ তাহলে কত হবে? 4 সেকেন্ড করে বেগ হবে √100 স্কয়ার প্লাস 10 স্কয়ার। বুঝতে পারলে? এত মিটার পার সেকেন্ড হবে। তাহলে এরকম ছোট ছোট প্রবলেম পরের ক্ষেত্রে ভিডিওগুলো তো দেবো। আচ্ছা, নর্মাল কোর্সটা একটু বলে দিই যে লম্ব বল কখন কাজ করে। লম্ব বল সবসময় মনে রাখবে, যদি কোনো বস্তুকে একটা তলের সাথে কন্টাক্টে রাখো, একটা তলের সাথে যদি স্পর্শ করে রাখো, তাহলে সেই তল বস্তুটির উপর লম্ব দিকে যে বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে লম্ব বল। সেই তলের লম্ব দিকে বস্তুটির উপর যে বল কাজ করবে সেটা হচ্ছে তলের লম্ব বল। যদি এই বস্তুটার ভর m হয়, তাহলে বলা হয় এইদিকে তার বল কাজ করে mg। তাহলে বস্তুটা টেবিলের উপর বল দিচ্ছে কত? mg। তাহলে টেবিল বস্তুটার উপর যে বল দিবে mg বল, যখনই সে টেবিলের উপর দিল তাহলে তখনই টেবিল বস্তুটির উপর যে বল দিল এটাকেই আমরা বলবো নরমাল ফোর্স, লম্ব প্রতিক্রিয়া বল বা লম্ব বল বলতে পারো। তাহলে এখানে আমার n সমান হবে বলো mg, যেহেতু বস্তুটি ব্যালেন্স আছে। এবং দেখবে যখন আমি ক্রিয়া প্রতিক্রিয়া ডিটেইলসে পড়াবো, ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা কি, যে ক্রিয়া প্রতিক্রিয়া জানো যে দুটো আলাদা বস্তুর উপর কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়া কি করে? দুটো আলাদা বস্তুর উপর কাজ করে এবং ক্রিয়া প্রতিক্রিয়া একই টাইপের বলা হবে। কারেন্ট চলে গেছে, ঠিক আছে, পরে দিন আবার